তখন প্রায় সকাল 6:30 বাজে। প্রসাদ সারদাকে ঘুম থেকে ওঠায়। হ্যাঁ গো সারদা, 6:30 বেজে পার হয়ে গেল, তুমি উঠছো না যে? তুমি আবার শুরু করলে? ভালো করে ঘুম হয়নি, আমার মাথা ব্যথা হচ্ছে। এখন আমি 1 ঘন্টা পরে উঠবো। 1 ঘন্টা পরে উঠলে কি করে হয় সারদা? আমাদের নাতি পুতি দুপুরবেলায় স্কুল যাবে নাকি? না আমি আর ছেলে খালি হাতে কাজে যাবো? চাইছো কি না খেয়ে মরে যাই? প্রসাদের এরকম কথা শুনে সারদা রেগে মেগে ঘুম থেকে উঠে বসে পড়ে। বৌমা অনামিকা বাড়িতে আছে তো, সে সব কিছু করে দেবে। বৌমা সে বাড়িতে কোথায়? সে তো জলের কলসি নিয়ে বেরিয়েছে বিনামূল্যে ওয়াটার ট্যাঙ্ক থেকে খাবার জল আনতে। চলে গেছে? সে তো একজন মহারানী। 2-3 ঘন্টা জলের লাইনে দাঁড়িয়ে 1 কলসি জল নিয়ে আসবে। আর এদিকে একজন চাকর আছে, সে সব কাজকর্ম করবে, বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে, স্বামী ছেলেকে কাজে পাঠাবে। এ কথা ভাবলে কি করে হয় সারদা? সে কোনো মহারানী নয়, সেও তোমার মতন চাকরানি। তুমি শাশুড়ি বৌমা দুজনেই সমান কাজ করো। সমান? কোথায় সমান? বৌমা তো 2-3 ঘন্টা গিয়ে বসবে, তারপর 1 কলসি জল নিয়ে আসবে। ততক্ষণে উঠে আমি ঝাঁটপাট দেব, আলপনা দেব, রান্নাঘরে গিয়ে 2-3 রকমের পদ বানাবো, বাচ্চাদেরকে তৈরি করব, তোমরা কাজে যাবে তার জন্য লাঞ্চ বক্স প্যাক করে দেব। এত চিন্তার কারণ কি সারদা? বৌমা এলে তাকেই বলো কি, বৌমা আজ থেকে আমি জল আনতে যাব, তুমি বাড়ির কাজকর্ম করো। সে বাড়ির কাজকর্ম করবে আর তুমি গিয়ে জল নিয়ে আসবে। তাই করতে হবে, আর কোনো উপায়ও নেই। একথা বলে সারদা বাড়ির বাইরে বেরিয়ে আসে। উঠোন ঝাঁটপাট দেয়, তাতে জল ছড়ায়, ভালো করে আলপনা দেয়। তারপর সে রান্নাঘরে ঢোকে, সেখানে সে রান্না করে। তারপর আধা ঘন্টা পরে হরিশ আর ভাবনা তৈরি হয়ে স্কুল ব্যাগ নিয়ে সোজা হলে চলে আসে। ঠাম্মা ঠাম্মা, আমি আর বোন তৈরি হয়ে এসে গেছি। আমাদের স্কুল বাস আসার সময় হয়ে গেছে, আমাদেরকে নিয়ে যাবে কি ওখানে? হ্যাঁ গো ঠাম্মা। তারা একথা বলছিলই ততক্ষণে সারদা তাদের কাছে আসে। হ্যাঁ গো বাচ্চারা, তোমরা স্ন্যাক্স নিয়েছো তো? হ্যাঁ নিয়ে নিয়েছি ঠাকুমা। এভাবে বলাতে সে বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে বাস স্টপের কাছে যায়। কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসে। সারদা বাচ্চাদেরকে বাসে চাপতে সাহায্য করে। বাস চলে যাওয়ার পরে সারদা আবার বাড়ি ফিরে আসে। হ্যাঁ গো সারদা, আমি আর ছেলে তৈরি হয়ে গেছি, কিছু খেতে দিয়ে দাও আর খাবার প্যাক করে দাও। কি আর বলবো, লাঞ্চ বক্স প্যাক করে দিচ্ছি, কিন্তু এখন এর খাবারের জন্য কিছু নেই। খাবার না খেয়ে গেলে ওখানে কাজ কি করে করবো সারদা? একথা হচ্ছিলই ততক্ষণে বৌমা 1 কলসি জল নিয়ে বাড়িতে ঢোকে। তাকে দেখা মাত্রই সারদার যেন আগুন মাথায় চেপে যায়। এই বৌমা, কাল থেকে আমি যাব জল আনতে, আর তুমি বাড়িতে থেকে সব কাজকর্ম করবে। ঠিক আছে মা। বাবা 10 মিনিট একটু অপেক্ষা করুন, উপমা বানিয়ে দিচ্ছি, খেয়ে বেরোবেন। এই ওজন নিয়ে আর কতক্ষণ দাঁড়াবে বৌমা? আগে গিয়ে এটাকে রেখে এসো। অনামিকা জলের কলসি নিয়ে সেটাকে রাখতে রান্নাঘরে যায়। সেটাকে সে রান্নাঘরে রাখে। ততক্ষণে রমেশ অনামিকার কাছে আসে। অনামিকা, কাল থেকে মা যাবে জল আনতে, বুঝেছো? তুমি বাড়িতে থাকবে আর বাড়ির সব কাজকর্ম করবে। কিন্তু হলোটা কি? মা সকাল বিকাল বাবার সাথে শুধু ঝগড়া করছে। এ কথা নিয়ে শুধু তর্ক হচ্ছে ওদের মাঝখানে যে সে কেন চাকরানি হয়ে ঘরের কাজ করবে, আর বাচ্চারাও ভালো করে খাবার দাবার খাচ্ছে না। আচ্ছা বেশ, কাল থেকে আমি মাকে জল আনার জন্য পাঠাবো আর আমি ঘরের কাজ করব। আচ্ছা বেশ, আমার দেরি হয়ে গেছে, আমি কাজের জন্য বেরোচ্ছি, আমি এখন খাবো না। আচ্ছা বেশ, সাবধানে যেও কিন্তু। একথা বলে রমেশ আর প্রসাদ দুজনেই কাজের জন্য বেরিয়ে যায়। সেই দিনটা কেটে যায়। পরের দিন সকাল সকাল ভোর 5টার সময় সারদা ঘুম থেকে ওঠে। তারপর ঘুম থেকে উঠে জলের কলসি নিয়ে জলের ট্যাঙ্কের এলাকাতে চলে যায়। ততক্ষণে সেখানে জলের কলসি, বালতি, বাসন কোসন নিয়ে অনেকেই লাইনে দাঁড়িয়েছিল। তাদের দেখে সারদা খুব অবাক হয়ে যায়। ওরে বাবা, এত লোক আমার আগে এসে দাঁড়িয়েছে আর আমি এত দূরে। আমি কি জল পাবো একটুখানি নিয়ে যাওয়ার জন্য? তাহলে কি গ্রামে জলের এত সংকট? এই ভেবে সে সেখানে লাইনে দাঁড়িয়ে পড়ে। 5টা, 6টা, 7টা এরকম সময় কেটে যায়। সকলেই জলের ট্যাঙ্কারের আসার অপেক্ষায় থাকে। অপেক্ষা করতে করতে সবার যেন চোখ ক্লান্ত হয়ে পড়েছিল। তা সত্ত্বেও নিজেদের কলসি বাসন নিয়ে সবাই লাইনে দাঁড়িয়েছিল, যাতে ট্যাঙ্কার এলেই তারা জল নিয়ে যেন সেখান থেকে যেতে পারে। ইতিমধ্যে সবার মধ্যে ঝগড়া শুরু হয়। আমি আগে বলে সবাই ঝগড়া করতে লাগে। হে ভগবান, 1 কলসি জলের জন্য এত ঝগড়া!
তাহলে তো বৌমা খুবই কঠিন পরিশ্রম করে। আমি তো ভাবতাম বৌমা অনামিকা মহারানী হয়ে আসে আর এক কলসি জল এখান থেকে নিয়ে যায়। হে ভগবান, তবে আজ যদি আমি এক কলসি জল না নিয়ে যাই তাহলে আমার স্বামী দাঁত বের করে আমার উপরে হাসবে। একথা ভেবে সারদা নিজের কলসিটি নিয়ে যেখানে ঝগড়া হচ্ছিল সেখানে যায়। সেখানে কমলা নামের একটি মহিলা সারদাকে ধাক্কা দিয়ে দেয় আর সারদা পড়ে যায়। মাটিতে পড়া মাত্রই যেন সারদার মাথা ঘুরতে লাগে। অতি কষ্টে সারদা ওঠে আর ঝগড়া করার জন্য এগিয়ে যায়। সেখানে লোকেরা সারদাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। সারদা আবার গিয়ে নিচে পড়ে। তার সাথে সাথে তার চোখের চশমাটা হাওয়ায় উড়ে গিয়ে পড়ে। তা দেখে সারদার মনে খুব কষ্ট হয়। হে ঈশ্বর, আমার চোখের একদিকে চশমাটা তো ভেঙেই গেল, এবার কি হবে? কিন্তু যেভাবেই হোক এক কলসি জল নিয়ে যেতেই হবে। একথা বলে সে নিজের ভাঙা চশমাটি পরে সেখানে যায়, তাদের সাথে ঝগড়া করে আর এক কলসি জল ভরে। তার চশমার একদিকের কাচ ভাঙা দেখে সেখানে যারা ছিল তারা খুব হাসাহাসি করতে লাগে। বাড়ি ফিরে জলের কলসিটি সারদা অনামিকাকে দিয়ে সে বলে, খাবার জন্য জল নেই, খাবার জন্য খাবার নেই, গ্রামে এত খরা, তার জন্য ভালো কোনো লিডার নেই, সারা গ্রাম কষ্টে আছে। চলো আমরা এমন কোথাও যাই যেখানে জল আছে, কি বলো তুমি? সারদা, আমি আগেই তোমায় বলেছি এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে এখানে থেকে আমরা একে অপরের রক্ত খাই, বলো? না সারদা, এই সমস্যার সমাধান আছে। জলের স্তর নিচে চলে গেছে, ওপরে জল উঠে আসছে না, আর তুমি বলছো এই সমস্যার সমাধান আছে। কি করে সমাধান হবে? তুমি জানো এক কলসি জলের জন্য সেখানে কতখানি ঝগড়া হয়? তারপর সে বলে কতই না কষ্ট করে অনামিকা প্রত্যেক দিন সেখান থেকে খাবার জল নিয়ে আসে। এভাবে 2-3 দিন কেটে যায়। গ্রাম থেকে 2-3 কিলোমিটার দূরে শহরে রামরাজ নামের একটি ধনী লোক নিজের স্ত্রী সুমিত্রা আর মেয়ে সুনিতার সাথে থাকত। একদিন সে নিজের বিশাল বড় বিল্ডিংয়ে বসে ফোনে কারোর সাথে কথা বলছিল। তার পাশের ওয়াটার ট্যাঙ্ক থেকে জল ওভারফ্লো হয়ে নিচে পড়ছিল। ঠিক সেই সময় সেখানে সুনিতা আসে, দেখে রামরাজ ফোনে কথা বলছে। ঠিক আছে, করব, তাকে একবার পাঠিয়ে দাও। এই কথা বলে সে ফোনটা রেখে দেয়। তখন সুনিতা ওভারফ্লো ট্যাঙ্কটাকে দেখিয়ে বলে, সে কি বাবা, একদিকে দেখো লোকেরা এক ফোঁটা জলের জন্য কতই না ঝগড়াঝাটি করছে, আর তুমি এখানে এভাবে জল নষ্ট করছো। একদিন এমন হবে দেখবে যখন জল থাকবে না, তখন তুমি জলের গুরুত্বটা বুঝবে, আর সে সময় তোমার হাতে কোনো উপায়ও থাকবে না। তেমনটা নয় মা, আমি একটা ইম্পর্ট্যান্ট কলে ছিলাম, তাই বোরের সুইচটা অফ করতে ভুলে গেছিলাম। তাই যদি হয় বাবা, আমি তোমাকে একটা প্রশ্ন করব, সত্যি করে জবাব দিও। নিশ্চয়ই মা, আমি নিজের মেয়েকে মিথ্যে কথা কেন বলবো? মনে করো যদি তুমি আমার হাত ধরে রাস্তা পার করতে আর হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট ফোন আসতো, তাহলে কি তুমি আমার হাতটা ছেড়ে একা একাই রাস্তা পার করে নিতে? নেভার বেবি, তোমাকে আমি কি করে ভুলতে পারি? 2 মিনিট ওই ইম্পর্টেন্ট ফোনটাকে হোল্ডে রেখে আমি তোমাকে রাস্তা পার করাতাম। তার মানে রক্তের সম্পর্ক বলে তুমি ফোনটাকে হোল্ডে রাখতে, কিন্তু জলের সাথে তো আমাদের জীবনের সম্পর্ক। ফোনটাকে কাটার কোনো প্রয়োজন ছিল না। 2 মিনিট হোল্ডে রেখে তুমি সুইচ অফ করতে পারতে আর জল বাঁচাতে পারতে। ওয়াও, গুড বেবি। এভাবে যখন মেয়ে জলের সমস্যার কথা তাকে বুঝিয়ে বলে, সে ভীষণ আনন্দিত হয়। এভাবেই দিন কাটছিল। একদিন সারদা যখন জল আনতে যায় তার খুব জোরে আঘাত লাগে। তাকে আহত দেখে অনামিকার মনে খুব কষ্ট হয়। সব গ্রামবাসীদেরকে জড়ো করে সে একটি মিটিং করে। ট্যাঙ্কারের জলের জন্য প্রত্যেকদিন আমরা একে অপরের সাথে ঝগড়া করি, ফলে প্রত্যেকদিন কেউ না কেউ আহত হয়। যদি আমরা চেষ্টা করি নিজেদের জন্য একটা বোর লাগাই এখানে। অনামিকার এই কথায় সকলেই সহমতি জানায়। তারপর সকলেই নিজেদের স্বার্থ মতো টাকা জমা করে সেখানে একটা বোর পাম্পের ব্যবস্থা করে। তার থেকে বেশ ভালো জল বেরোয়। সকলেই ভীষণ আনন্দিত হয়, কিন্তু তারা খুব সাবধানতার সাথে জল ব্যবহার করতে লাগে। এভাবে অনামিকার উদ্যোগে শুধু তার বাড়িতেই জলের সমস্যা শেষ হয় না, সারা গ্রামবাসীদের জলের সমস্যার সমাধান হয়। এভাবে সারা গ্রামবাসীরা জলের সংকট থেকে নিস্তার পায় আর সকলেই সুখে আনন্দে জীবন কাটাতে লাগে। এক মস্ত বড় হসপিটাল। বড়লোক অনামিকা একটি ঘরে বসেছিল, আর তার ঠিক সামনে গরিব সুশীলা বসে নিজের চোখের জল ফেলছিল। কেঁদো না সুশীলা, ডাক্তারবাবু বলেছেন না তোমার স্বামীর কিচ্ছু হবে না। যতদিন না ঠিক হচ্ছেন সব খরচা আমাদের।
যতদিন না উনি সুস্থ হয়ে উঠছেন পুরোপুরিভাবে ততদিন তোমার ছেলের লেখাপড়ার দায়িত্ব আমাদের। তারপর তো বলেছি একটা বাড়িও বানিয়ে দেবো আমরা। তোমাদের বড়লোকদের কথায় কি করে বিশ্বাস করি বলো? করতেই হবে সুশীলা, আর কোনো উপায় নেই। শুধু তোমার জন্যই সুশীলা, তোমার সন্তান, তোমার স্বামীর দেখাশোনার দায়িত্ব আমরা নিয়েছি। শুধু কথা দাও কোনোভাবেই আমাদের এগেনস্টে তুমি কেস করবে না, আর নাই পুলিশ স্টেশন যাবে। কোনোভাবে কেউ যদি এসে তোমাকে ধমকি দেয় তাহলে কিন্তু ভয় পাবে না। শুধু সাহসের সাথে এইটুকু বলবে যে অনামিকা ম্যাডাম সবকিছু দেখছে। ঠিক আছে দিদিমণি। সুশীলা, যতদিন না তোমার স্বামী পুরোপুরিভাবে সুস্থ হচ্ছেন তুমি আমাদের বাড়িতে থেকেই কাজ করবে। আমার বাচ্চাদের সাথে তোমার ছেলেও পড়াশোনা করবে। ঠিক আছে দিদিমণি, এতবার করে যখন বলছেন আমি বিশ্বাস করে নিলাম, কিন্তু যদি কিছু গড়বড় হয় আমি তাহলে কিন্তু পুলিশ স্টেশনে যাব। আর সেখানে গেলে কি হবে সেটা জানো তো? অনামিকার একথা শুনে সুশীলা অবাক হয়ে দেখতে লাগে। শাশুড়ি মা অ্যাক্সিডেন্ট করেছে বলে এবার ওনার উপরে কেস হবে। তোমার স্বামীকে তারা সরকারি হাসপাতালে পাঠিয়ে দেবে ছেলেকে দেখাশোনা করার জন্য। তুমি তারপর মজদুরের কাজ করবে, বাচ্চাকে নিয়ে রাস্তায় থাকতে হবে। তোমার জন্য কিন্তু খুব কঠিন হবে। শাশুড়ি মার তো জেল থেকে জমানত হয়ে যাবে, 1 লক্ষ টাকার মধ্যে সব ঠিক হয়ে যাবে। তোমার পেছনে যা খরচা করছি সেটাও করতে হবে না, তুমিই ভেবে দেখে নাও। এসব কথা বলে অনামিকা চুপ হয়ে যায়। সুশীলা বুঝে উঠতে পারে না সে কি উত্তর দেবে। সে অবাক হয়ে তাকিয়ে থাকে। দেখো সুশীলা, মনুষ্যত্বর কারণে আমরা এসব করতে রাজি আছি, কিন্তু যদি তুমি কেস করতে চাও তাহলে তোমারই লোকসান হবে। দিদিমণি, আপনার খুব বড় মন, আপনি যা ভালো বোঝেন তাই করুন। কেউ কিছু বললেও আমি কিছু শুনবো না। আপনি বলেছেন আমাকে ছেলের লেখাপড়া করাবেন, স্বামীর চিকিৎসা করাবেন, আমি আপনার উপরে বিশ্বাস করলাম। ঠিক আছে সুশীলা, এবার নিজের স্বামীর কাছে যাও। এভাবে বলাতে সুশীলা সেখান থেকে চলে যায়। তারপর 2 দিন কেটে যায়। একদিন বিকেলবেলাতে বড়লোক বাড়িতে একটি চেয়ারে অনামিকা বসেছিল। শাশুড়ি মা শারদা কফি বানিয়ে অনামিকার কাছে নিয়ে যায়। আহা মা, আপনি কেন নিয়ে এলেন? সুশীলা কোথায়? সুশীলা নিজের স্বামীকে দেখতে হাসপাতালে গেছে। কিন্তু ডাক্তার তো কাল দেখা করতে বলেছিলেন। সে ঠিক কথা, কিন্তু যখন স্বামীর এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে কি স্ত্রীর মন মানে? সে তো আমি বুঝলাম মা, কিন্তু সেখানে তার স্বামী আকাশের সাথে দেখা করতেই দেবে না। অত শত জানি না আমি। আমার কাছে এসে বলল, গিন্নিমা হাসপাতালে যাচ্ছি, আমার স্বামীকে দেখতে ইচ্ছে হচ্ছে বলে ছেলেকেও সঙ্গে করে নিয়ে গেছে। আচ্ছা বেশ মা। একথা বলে অনামিকাও কফি খেতে লাগে। আমি যা বলেছিলাম ঘরের কথা কিছু ভেবেছো তুমি? আমি ভাবছি মা, এখনো কিছু ফাইনালাইজ হয়নি। এমনিতেও যখন এসছেন আপনি একটু দাঁড়ান, আমরা মডেল নিয়ে চর্চাটা করে ফেলি। ঠিক আছে বৌমা, আগে কফিটা খেয়ে নাও। এভাবে বলাতে অনামিকা কফি খেতে লাগে। কি করে বলো বৌমা, গরিবদেরকে সুন্দর ঘর দেওয়ার জন্য কম বাজেটের মধ্যে কি যোজনা করেছো তুমি? সেরকমের কোনো যোজনা নেই মা, এমনিতেও তারা গরিব, আর আমি তাদেরকে একটা ছোট্ট মাটির ঘরই দিচ্ছি। এতে আপনার কি বক্তব্য বলুন? মাটির ঘর তো অনেক আছে বৌমা, কিন্তু মাটির ঘর ছাড়া অন্য কিছু একটা ভাবো। যদি মাটির ঘর না হয় তাহলে আম পাতা দিয়ে ঘর বানিয়ে দিতে হবে। অনামিকার এভাবে বলাতে শারদা তখন চিন্তা করতে লাগে। যদি আম পাতা দিয়ে ঘর বানানো হয় তাহলে সেটা আলাদা হবে। হ্যাঁ গো বৌমা, আম পাতার বাড়ি খুব আলাদা হবে, বেশ ভালো। তুমি প্ল্যান আর ডিজাইন করে একটা বাড়ি বানিয়ে সুশীলাকে দিয়ে দাও বৌমা। ভালো হলে ভাইরাল হয়ে যাবে, তা থেকে সুশীলারও একটু রোজগার হবে আর সে নিজের পরিবারও চালিয়ে নেবে। রিয়েল এস্টেটে আমাদের একটা আলাদা পেজ আছে না? আচ্ছা বেশ মা, তাহলে এই কাজটা আমি করে নেব, আপনি সুশীলার দেখাশোনা করে নেন। যাই হোক না কেন সে যেন পুলিশ স্টেশনে না যায় আর আমাদের বিরুদ্ধে কেস না করে দেয়। যা আমরা কথা দিয়েছি তার মতন যদি আমরা চলি তাহলে সে কখনো পুলিশ স্টেশন যাবে না। ভরসা করাটা ঠিক হবে কি মা? ওরা যে গরিব মা, গরিব লোকেরা সৎ হয়। আচ্ছা ঠিক আছে মা, সুশীলার যা বাজেট আছে তা দিয়ে আমি একবার ভালো করে ভেবেচিন্তে দেখি যে কিভাবে আরামদায়ক আর একটা ভালো ঘর বানানো যায়। যদি প্রয়োজন হয় তাহলে 1 কাপ কফি আরও আমি বানিয়ে এনে দিচ্ছি। এখন আর দরকার নেই মা, যদি দরকার পড়ে তাহলে আমি আপনাকে বলবো। এভাবে বলাতে শারদা সেখান থেকে চলে যায়। হাসপাতালের বিছানায় ব্যান্ডেজ দিয়ে বাঁধা পা আর আকাশ শুয়েছিল। আমি ঠিক আছে সুশীলা, তুমি জানতে পেরেছো কে অ্যাক্সিডেন্টটা করেছে? জানা গেছে গো, শারদা ম্যাডাম ধাক্কা দিয়েছিল, তার বৌমা অনামিকা এসে কথা বলেছে। তেনারা বলেছেন হাসপাতালের সব খরচাপাতির দায়িত্ব তারাই নেবেন, একটি বাড়িও বানিয়ে দেবেন, আর আমাদের ছেলেকে লেখাপড়াও করাবেন। তারা যে ঈশ্বর গো ঈশ্বর। শুধু এইটুকু কথার জন্য তাদেরকে ভগবান বলো না।
এসব তারা আমাদের জন্য করছে না, নিজেদের ভালোর জন্য করছে, যাতে অ্যাক্সিডেন্ট কেসে না ফেসে বেরিয়ে যায়। সে যে জন্যই তারা করুক না কেন, তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। মাথার ওপরে একটা বাড়ি চাই, ছেলের ভবিষ্যৎ যেন ভালো হয়। তারা যা টাকা দিয়েছে তার পরিবর্তে বাইরে ইন্দ্রাণী নামের একটি বয়স্কা মহিলা বসে আছে, সে 2 গুণ টাকা দেবে। গিয়ে একবার দেখা করো, যা বলছে তাই করো, আমাদেরই লাভ হবে। এই ইন্দ্রাণীটাকে, ইনি তো আমাদের অ্যাক্সিডেন্ট করেননি না? অনামিকা আমাদের সব দায়িত্ব নিয়েছে, শুধু তাই নয়, আমাদের ছেলেরও সব দায়িত্ব নিয়েছে। তুমি গিয়ে একবার কথা বলো, তখন তুমি বুঝতে পারবে সুশীলা। আকাশ কথা বলছিল ততক্ষণেই ইন্দ্রাণী নিজের পিএ সুধাকরের সাথে ভেতরে আসে। সুশীলা ইন্দ্রাণীকে দেখে। হ্যালো সুশীলা, তোমার স্বামী খুব বুদ্ধিমান, সে টাকার উপরে ভরসা করে, তাই তুমিও যদি ভরসা করো, আমাদের কথা মতো চলো, জীবন ভালো হবে। ইন্দ্রাণী কথা বলছিলই ততক্ষণে বড়লোক অনামিকা সেখানে এসে পড়ে। এসে দরজার কাছে দাঁড়িয়ে শুনতে লাগে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে। ওদিকে সুশীলা ইন্দ্রাণীকে ধন্যবাদ জানিয়ে, ম্যাডাম, আমরা লোভী নই, অনামিকা ম্যাডাম আমাদের কথা দিয়েছে, আমরা তার কথাই শুনব, আপনি এখন যান। আমি সে কথা বলিনি, আমি যা বলছি, তুমি তার কাছে টাকা নাও, বাড়িও নাও, আমি যে টাকা দিচ্ছি সেটাও নাও, কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে যে তোমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নিয়ে একটা কেস ফাইল করে এসো। পুলিশ স্টেশনে আমার এক জানা পরিচিত সিআই আছেন, তিনি সব সামলে নেবেন। এতে আপনার কি লাভ হবে? যেই শাশুড়ি বৌমার বিরুদ্ধে কেস হবে, এদের দুজনের জেল হয়ে যাবে, এটা নিউজ হয়ে যাবে, সবাই এদের নিয়ে চর্চা করতে লাগবে। তার সাথে সাথে রিয়েল এস্টেটের পুরো ডিমান্ড ডাউন হয়ে যাবে, আমার ডিমান্ড হাই হয়ে যাবে, আর আমি ভালো ব্যবসা করব। আমাকে ক্ষমা করবেন, আমি এসব করতে একদম রাজি নই। অনামিকা ম্যাডামের ওপরে আমি ভরসা করি, আপনি এখন জানতো। একথা বলে ইন্দ্রাণী নিজের বন্দুকটি বের করে নেয়। তা দেখে সুশীলা আর আকাশ খুব ভয় পেয়ে যায়। আপনি যতই ভয় পান না কেন, আমি কিন্তু ভয় পাবো না, এখানের ক্যামেরাতে সব রেকর্ড হচ্ছে। এসব কথা হওয়ার পরে অনামিকা সেখান থেকে চলে যায়, ইন্দ্রাণীও সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। অনামিকা পরিকল্পনা অনুযায়ী আম পাতা দিয়ে একটি বাড়ি ডিজাইন করে। সুশীলা এবং তার ছেলে হেমন্ত ওই বাড়িটিকে দেখে ভীষণ উৎসাহিত হয়ে ওঠে। কেমন লাগলো সুশীলা? খুব ভালো হয়েছে ম্যাডাম, এবার আমি এই বাড়িটার একটা ছবি আর ভিডিও নিয়ে ইন্টারনেটে ছেড়ে দেবো, এটাকে দেখতে অনেক লোকই আসবে, টাকা দিয়ে তারা টিকিট নেবে, ছবি তোলার জন্য টিকিট নেবে, ভেতরে ঢোকার জন্য টিকিট নেবে, আর এভাবে ভালো রোজগার হবে তোমাদের। আচ্ছা বেশ ম্যাডাম, আপনার বাড়িটি খুব ভালো, আপনি বুদ্ধিও ভালো লাগিয়েছেন। এভাবে বলাতে সে আম পাতার তৈরি ওই বাড়ির দিকে চলে যায়। অনামিকা ততক্ষণে ফটো ভিডিও সব নিয়ে নেয়, সেই ভিডিওটিকে ইন্টারনেটে ছেড়ে দেয়। তারপর দেখতেই দেখতে ওই ভিডিওটা খুব ভাইরাল হয়ে ওঠে। সেই বাড়িটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকেরা আসে, তার জন্য সুশীলা টিকিটের ব্যবস্থা করে। যারা যারা ওই বাড়িটিকে দেখতে আসে বা সেই বাড়িটির সাথে ছবি তুলতে আসে, তাদেরকে টিকিট নিতে হয়। দূর দূরান্ত থেকে সেই আম পাতা ঘরের নাম শুনে লোকেরা দেখতে আসে। সোশ্যাল মিডিয়ার সাহায্যে বাড়িটি ফেমাস হয়ে ওঠে, ফলে সুশীলার বেশ ভালো রোজগারও হয়। সেখান থেকে যা টাকা আসতে লাগে তা দিয়ে সুশীলার সংসার চলতে লাগে, স্বামী সন্তানের দেখাশোনাও সে করতে লাগে। যেহেতু আম পাতার ঘরটি সোশ্যাল মিডিয়াতে খুব ফেমাস হয়ে ওঠে, তার সাথে সাথে অনামিকার নামও ফেমাস হয়ে ওঠে। ওই বাড়িটিকে দেখার পরে অনেকেই ঠিক ওই রকম আরও বাড়ির জন্য ডিমান্ড করতে লাগে। এভাবে রিয়েল এস্টেটের জগতে শাশুড়ি বৌমার নাম খুব ফেমাস হয়ে ওঠে। বিভিন্ন জায়গা থেকে এবার অনেক কাস্টমার্স আসে, তারা নিজেদের পছন্দের মতন বাড়ির ডিজাইন শাশুড়ি বৌমাকে জানাতে লাগে। এভাবে নিজের পরিবারকে সুরক্ষিত করার কথা ভেবে অনামিকা একটি ছোট্ট পরিকল্পনা করে। সেই পরিকল্পনার সাহায্যে সুশীলার পুরো পরিবার নিজেদের জন্য একটা নতুন জীবিকা খুঁজে পায়। শুধু তাই নয়, তার সাথে সাথে অনামিকার রিয়েল এস্টেটের ব্যবসাও খুব সুনাম অর্জন করে। আজকের গল্পটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। নতুন গল্প নিয়ে আমরা তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।